ইউটিউবে তোমরা ইতিমধ্যে ওই নিজেকে স্বঘোষিত স্যার বলে দাবি করা, নিজের ভিডিওর পেছনে মিউজিক লাগানো, সুন্দর গ্রাফিক্সের থার্ড ক্লাস সাজেশন অনেক দেখেছো। চলো এবার দেখে নেওয়া যাক একটা সত্যিকারের ভালো সাজেশন, যেটা তোমাদের ভবিষ্যৎকে সমৃদ্ধ করবে। দীর্ঘ প্রতীক্ষার পর, দীর্ঘ অভিযোগে অভিযুক্ত হওয়ার পর, তোমাদের তরফ থেকে প্রচুর এসএমএস, প্রচুর রিকোয়েস্ট পাওয়ার পর আজ আমি নিয়ে হাজির হয়েছি একাদশ শ্রেণীর বাকি অংশের সাজেশনটুকু। আজকে সাজেশন দেওয়ার আগে তোমায় প্রথমেই বলে রাখি, তোমাদের 11-এর বার্ষিক পরীক্ষার আগে এটাই আমার লাস্ট ভিডিও। তোমাদের সবার জন্য আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন রইল। দ্বিতীয়ত, যারা কষ্ট করে হলেও আমার লেখা একাদশ সেরা 40 বইটা কিনেছ, বইটা সম্পর্কে মতামত জানিয়েছ, তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তোমাদের এই ছোট্ট প্রয়াসই আমার চলার পথের অনুপ্রেরণা। কয়জন আমার চ্যানেল সাবস্ক্রাইব করলো, কজন লাইক করলো, কজন দেখলো, এটার পেছনে ছুটিনি, ছুটেছি তোমাদের ভালোবাসার পেছনে। আর সেক্ষেত্রে তোমাদের ভালোবাসা, তোমাদের শুভেচ্ছা, তোমাদের সহানুভূতি, তোমাদের আবদার, তোমাদের অভিযোগ সব কিছু নিয়ে সম্রাট এক্সক্লুসিভ আগেও নাম্বার 1 ছিল, আজও নাম্বার 1। হয়তো আমার চ্যানেলে ভিউয়ার কম, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম, আমার ভিডিওগুলো হয়তো অতটা ঝা চকচকে নয়, অতটা এডিটেড নয়, তবুও আমি তোমাদের জন্য খাটি। আমি আমার ভিডিওর আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট চালিয়ে সেই অ্যাডভার্টাইজমেন্ট থেকে টাকা উপার্জন করি না। ইউটিউবে আমি ব্যবসা করি না। শিক্ষা নিয়ে যারা নিজেদের স্যার বলে দাবি করেন, আমি অমুক স্যার, তারা ব্যবসা করেন। এটা মাথায় রেখো। শুরু হচ্ছে আজকে সাজেশন। প্রথমে ধাঁধা, প্রবাদ, প্রবচন, ছড়া, ঘুম পাড়ানি ছড়া। ধাঁধা, প্রবাদ, প্রবচন, ছড়া, ঘুম পাড়ানি ছড়া। আর এই কটা জিনিস কাকে বলে, তার 4টে বৈশিষ্ট্য, 4টে উদাহরণ। একটা কমন পাবে এখান থেকে হলো। দ্বিতীয়, তোমরা পড়বে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এদের অবদান। তার সঙ্গে আরো পড়তে পারো মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান। বাংলা উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায় আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান। এই 4টে করলে একটা কনফার্ম। এবার আসবে নাটক। এই সেকশনটা খুব গুরুত্বপূর্ণ। নাটকে বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত, এদের দুজনের অবদান, মাইকেল মধুসূদন দত্তের অবদান প্রচন্ড পরিমাণ কিন্তু ইম্পর্টেন্ট। বাংলা গদ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, ফোর্ট উইলিয়াম কলেজ বা ফোর্ট উইলিয়াম গোষ্ঠীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান, এটা পড়বে। বাংলা নাটকে ডিএল রয় বা দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান, বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান। এবার পড়বে শাক্ত পদাবলী কি, একজন কবির শ্রেষ্ঠত্ব আলোচনা করো। বাংলা ভাষায় রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদককে, তার রামায়ণটির নাম কি, তার শ্রেষ্ঠত্বের কারণ কি। মঙ্গল কাব্য কাকে বলে, মনসা মঙ্গল কাব্যের বিষয়বস্তু আলোচনা করো। তার সঙ্গে এটা আসবেই এবার, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, তার সাহিত্য মূল্য, কে আবিষ্কার করেন, কবে আবিষ্কার করেন, কটি খণ্ড, কাশিরাম দাস, দৌলত কাজী দুজনের কাব্য প্রতিভা। এই কটা প্রশ্নই। বিদ্যাপতি একটু পড়ে রেখো, চণ্ডীমঙ্গল কাব্য বা চণ্ডীদাস কে, এটা একটু পড়ো। মঙ্গল কাব্য কিন্তু এবারের জন্য তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে। এই কটা প্রশ্ন এখান থেকে কম বেশি করে রাখলেই আশা করি তোমরা পরীক্ষার হলে গিয়ে ব্যর্থতার সাগরে নিমজ্জিত হবে না, মানে নিশ্চয়ই কমন পাবে। তারপর আসছি ভাষার অংশ, খরষ্ঠী লিপি, এটা পড়বে বাংলার যুগ বিভাজন, এটা খুব ইম্পর্টেন্ট। বাংলা সাহিত্যের যুগ বিভাজন, কিলক লিপি, সিন্ধু লিপি কি, এটা পড়বে। সাধু ভাষা বলতে কি বোঝো, সাধু ভাষার বৈশিষ্ট্য লেখো। ভারতীয় আর্য ভাষা বিকাশের যে ক্রম সেটি লেখো। বাংলা ভাষা সংস্কৃতের জননী, মার্জনা চাইছি, সংস্কৃত বাংলা ভাষার জননী, উক্তির সপক্ষে বা বিপক্ষে তোমার মতামত পোষণ করো।
ভারতে প্রচলিত 4টি ভাষা বংশ বা 4 ভাষার দেশ ভারত, 4টির মধ্যে থেকে যে কোনো দুটির বিষয় আলোচনা করো। নব্য ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্য লেখো। প্রাচীন ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্য লেখো। মধ্য ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমাদের প্রশ্নগুলো কিন্তু ঘোরাফেরা করবে। গুরু নাটক থেকে তোমাদের যাদের পুরনো বই আছে, যে বইটা স্কুল থেকে ফ্রিতে দিয়েছে, টেক্সট বই সেরম নয়, সবুজ মলাটের দেখবে একটা বই 11-এর আগে কিনতে পাওয়া যেত, ওই বইয়ের পেছনে কিছু অনুশীলনীর প্রশ্ন আছে একদম লাস্ট পাতায়। তো ওই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ওগুলো আমি আর বললাম না, একটা বই জোগাড় করে একটু দেখে নিও। গুরু নাটকের সঙ্গীতের ব্যবহার, গুরু চরিত্রের আলোচনা, গুরু কোন জাতীয় নাটক তা সম্পর্কে আলোচনা করো। গুরু নাটকে পঞ্চকের চরিত্র আলোচনা, এই কটা ও বাদ দিয়েও একটুখানি করে রেখো। শিক্ষার সার্কাস কবিতায় 1, 2, 3, 4 এই গণনার তাৎপর্য কি? 1 নাম্বার আর কি, এবার থেকে 1 নাম্বারের প্রশ্নগুলো বলছি, এটা করবে। শিক্ষার সার্কাস কবিতায় আমি ও তুমি কারা? সব শিক্ষাকে সার্কাস কেন বলা হয়েছে? শিক্ষার সার্কাসে যদি সব শ্রেণী পার হয়ে যায়, তারপর কথক কি করতে চেয়েছেন? শিক্ষার সার্কাস কবিতাটি মূল কোন ভাষায় লেখা? এর বাংলায় অনুবাদক কে? জ্ঞান যেখানে গেছে সেটা কি, বা জ্ঞান কোথায় গেছে? এবার ধরো ভ্রাম্যমান সার্কাস, ওই যে যে অংশটা আছে ডানাওয়ালা থুরথুরে বুড়ো থেকে, ভ্রাম্যমান সার্কাসে যে মেয়েটি এসেছিল মাকড়সা কন্যা, সে কি করে মাকড়সা হয়েছিল, এই প্রশ্নটা। তারপরে ধরো আরো অন্যান্য যে ছোট ছোট প্রশ্ন রয়েছে, সেগুলো কিন্তু তোমরা এই সিলেবাসগুলো থেকে পড়বে। যেমন যারা ভিড়ের জনতা ছিল তাদের মধ্যে 2জন জনতার পরিচয় দাও। খাঁচার মধ্যে বুড়োকে দেখতে উৎসুক জনতারা কি কি করেছিল, বা এই জাতীয় যে ছোট ছোট প্রশ্ন, ছোট প্রশ্ন বলে তো শেষ করা যায় না। আমি ওই তোমাদের ওই স্যারের মতন নই যে তোমাদের একটা কিছু উল্টো পাল্টা বলে ঘন্টার পর ঘন্টা ভিডিও বানিয়ে তোমাদের নেট ব্যালেন্স খরচ করি আমি আমার উপার্জন করব। আজে বাজে শর্ট তাই বলছি না। শর্টের জন্য তোমরা তোমাদের সহায়িকা বই, শর্টের জন্য তোমরা আমার লেখা সেরা 40 বই, দুটোর মধ্যে যে কোনো একটা, যদি দুটোই না থেকে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা একটা বই কিনতে পারো। বইটার নাম দেব প্রকাশনের রেজাল্ট বুস্টার, আমার লেখা নয়, বইটার দাম 50 টাকা, বাংলার অংশটা। এটা কিনে নিয়ে পড়তে পারো, এটা সাজেশন বই, কিন্তু কেউ চ্যালেঞ্জার বা ওই জাতীয় বই কিনো না। এবার আসছি একটা আলোচনা, যে আলোচনাটা তোমাদের অনেক কাজে আসবে। সব শিক্ষাই একটা সার্কাস, শিক্ষাকে কেন সার্কাসের সঙ্গে তুলনা করা হয়েছে, বা শিক্ষার সার্কাস কবিতায় আহ জ্ঞানের অভাব কি করে ফুটে উঠেছে, বা সেটা যেখানে গেছে সেটা ধোঁকা, সেটা কি জ্ঞান কেন কিভাবে ধোঁকায় রূপান্তরিত হয়েছে। শিক্ষার সার্কাস কবিতায় শিক্ষাকে সার্কাসের সঙ্গে তুলনা কি কারণে করেছেন? শিক্ষার সার্কাস কবিতায় শিক্ষার অভাব বা জ্ঞানের অভাব গোটা কবিতা জুড়ে যেভাবে ব্যঞ্জিত হয়েছে, বা আধুনিক শিক্ষাকে কবি যেভাবে সমালোচিত করেছেন তা লেখো। নানাভাবে প্রশ্ন আসতে পারে, একটাই উত্তর লিখবে। আহ আইয়াপ্পা পানিকর রচিত, প্রথমে তার আগে লেখো মালায়ালাম কাব্য সাহিত্যের প্রথিতযশা কবি আইয়াপ্পা পানিকর রচিত শিক্ষার সার্কাস কবিতা থেকে আহ যদি কোনো লাইন তুলে প্রশ্ন আসে তবে লিখবে প্রদত্ত অংশটি নেওয়া হয়েছে, যদি লাইন তুলে না আসে তবে লিখবে শিক্ষার সার্কাস কবিতায় কবি বর্তমান যুগের অন্তঃসার শূন্য শিক্ষাকে তীক্ষ্ণ ধার সমালোচনার বাণী বিদ্ধ করেছেন। দায় শিক্ষার আসল উদ্দেশ্য জ্ঞান সঞ্চয় করা, জ্ঞানের আহরণ করা, কিন্তু বর্তমান যুগে আমরা শিক্ষা লাভ করি শুধুমাত্র শ্রেণী উত্তীর্ণের জন্য। আমরা অনেকটা তোতা পাখির মতো পড়া মুখস্থ করে সেটা উগরে দিয়ে আমরা পরের শ্রেণীর দিকে এগিয়ে চলি, কিংবা নোট, সাজেশন বা টোটকার উপর ভিত্তি করে আমরা পরীক্ষা বৈতরণী পার হই। কিন্তু এই কাজে আমাদের জ্ঞানটা শূন্যই হয়ে রয়ে যায়, জ্ঞানটা আমাদের ফাঁকাই থেকে যায়। কবি এই ঘটনাটাকে সার্কাসের সঙ্গে তুলনা করেছেন। সার্কাস খেলায় আমরা দেখব একজন শিল্পী লাফ দিয়ে যেন তেন প্রকারে পরের দড়িতে যায়, আবার তার পরের দড়িতে যায়। এক্ষেত্রেও তাই আমরা যেন তেন প্রকারে এক ক্লাস থেকে পাশ করে আর এক ক্লাসে যাই। এই কারণেই কবি শিক্ষাকে সার্কাস বলেছেন। এটা অনেকটা মিউজিক্যাল চেয়ার খেলার মতন, একটা চেয়ারে বসলে
আবার পরের চেয়ারের লক্ষ্য আমাদের নির্ধারিত হয়। আমরা কিন্তু কেউ চাই না যে জ্ঞান আহরণ করতে, আমরা কিন্তু কেউ শিখতে চাই না, কেউ জানতে চাই না। আমরা চাই মার্কস, আমরা চাই ডিগ্রি। এই মার্কস ডিগ্রির চোরাস্রোতের পেছনে, আলেয়ার পেছনে ছোটাকেই কবি তার কবিতায় তীক্ষ্ণ ধার সমালোচনা বাণে বিদ্ধ করেছেন। এটা ছিল আলোচনা। আর ওই ধর দিল শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণা কিভাবে নুন কবিতায় ফুটে উঠেছে। এটা লিখবে যে প্রথম হেডিংটুকু আমি বলে দিই, তোমাদের লেখার মানটা 180 ডিগ্রি বদলে যাবে। লিখবে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকার তার অন্নদামঙ্গল কাব্যে ঈশ্বরী পাটনির মুখ দিয়ে একটি শব্দ উচ্চারণ, একটি বাক্য উচ্চারণ করিয়েছিলেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সময় অতিবাহিত হয়েছে, মধ্যযুগ কেটে আজ আমরা মধ্যযুগ কেটে গেছে বা শেষ হয়ে গেছে, আজ আমরা আধুনিক যুগের দ্বার প্রান্তে উপস্থিত। কিন্তু আজও সেই দাবিটিকে আমাদের আজও সেই অন্নের প্রতি দাবি, সামান্য ন্যূনতম খাবারের প্রতি দাবি আমরা ছাড়তে পারিনি। সময় বদলেছে তো আমাদের চাহিদা বদলায়নি। আমরা কবিতা এবার লেখক বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি জয় গোস্বামী রচিত নুন কবিতাতে আমরা দেখি শ্রমজীবী একটি পরিবার, দিন আনে দিন খায় পরিবার, কখনো ঠিকমতো বাজার করতে পারছে না তারা, কখনো ঠিকমতো তারা অসুখের চিকিৎসা করতে পারছে না, ধার দেনায় জর্জরিত একটি পরিবারের জীবনের মর্মস্পর্শী কাহিনী, তাদের রোজ নামচার এক অচেনা বৃত্তের ছবি, যেখানে আমরা দেখতে পাই তারা জীবনের শখের বহিঃপ্রকাশ ঘটাতে কখনো কখনো গোলাপ চারাও কিনে আনেন, কিন্তু এত কষ্ট করে থাকেন তবু তাদের কারোর বিরুদ্ধে অভিযোগ নেই। তারা বলছে আমরা তো অল্পেই খুশি, কারণ তারা জানে আমরা সাধারণ মানুষ, আমাদের সমাজ কিছু দেবে না, সমাজের কাছ থেকে আমাদের চাওয়া পাওয়া নেই, অভিযোগ নেই। কিন্তু যখন মাঝরাত্রে ফিরে এসে ন্যূনতম চাহিদা, যেটা মধ্যযুগে ছিল ন্যূনতম ভাত আর দুধ, আজ একবিংশ শতাব্দীর আমাদের ন্যূনতম চাহিদা ভাতের সঙ্গে একটুখানি দুধ নয়, নুন হলেও চলবে, সেই নুনটুকু নেই, ন্যূনতম চাহিদা থেকে তারা বঞ্চিত। তখন তারা চিৎকার করে, সারা পাড়া মাথায় করে, কার কি, তারা তো সামান্য মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কোনো সেলিব্রিটি নয়। কিছুদিন আগে দেখনি একটা মেয়ে শুধু একটুখানি তাকালো, ওই এক সেলিব্রিটি মেয়ে, নামটা আমি ভুলে গেছি, প্রিয়া বা কিছু, সারা নেট তোলপাড় হয়ে গেল। এটা তাই, এরা সেলিব্রিটি নয়, এদের কথা, এদের খবর কেউ রাখবে না, এরা মরে পড়ে থাকলেও কেউ জানবে না। তাই বলছেন আমরা তো সামান্য লোক। তাদের একটাই আবেদন, কাদের কাছে এই আবেদন? সমাজের কাছে, সমাজের উচ্চ বৃত্তের কাছে, ঈশ্বরের কাছে নয়, সমাজের উচ্চ বৃত্তদের কাছে, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এবার বলি নুন আর লবণ দুটো এই কবিতায় কেন দুবার বলা হয়েছে। এক, নুন হচ্ছে আমরা ভদ্রলোকেরা বলি, বিয়ে বাড়িতে দেখবে কার্ডে অনেক সময় লেখা থাকে নুন, অনেক ক্ষেত্রে লবণ লেখা থাকে, এক্সেপশনাল সেটা, লেখা থাকে নুন। আমরা কোনো বাড়িতে গিয়ে ভদ্রভাবে বলি দাদা একটু নুন দিন না, তরকারিতে নুন কম। আর যারা খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তারা বলে লবণ। তাই কবিতাটা কবি নুন কবিতার নামকরণ করলেও শেষে শ্রমজীবীদের মুখের ভাষা, খেটে খাওয়া মানুষের মুখের ভাষা, তার মুখ থেকে তার প্রকাশ ঘটিয়ে বলেছেন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কি আজকের সাজেশনটা, আজকের আলোচনাটা কেমন লাগলো? সাজেশন তো কিছুই দিলাম না, আলোচনা করলাম। ওই সেই স্যার কি যেন নাম, তারপর দেখি যে ওই এক ম্যাডাম বয়স্ক, ঠিক মতো উচ্চারণও করতে পারছে না, সাজেশন দিচ্ছেন। ওদের আলোচনায় এই সমস্ত কথা আসে না। মনে রাখবে উত্তর নোট বই সব আছে, নোট বই থেকে উত্তর পড়লেই হয়ে যায়, কিন্তু এই যে যে আলোচনা, আচ্ছা ওই স্যার বা তোমাদের স্কুলের স্যার বা তোমাদের প্রাইভেট শিক্ষক কখনো বলেছেন নুন লবণের এই পার্থক্যটা? কখনো বলেছেন মধ্যযুগে কবির সেই কথা যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে? তখনকার দিনে দুধ অঢেল ছিল, সব বাড়ি গরু ছিল, আর আজকালকার দিনে নুন অঢেল, কিন্তু তাও অনেকের ভাগ্যে জোটে না। বেশ বৈপরীত্য, তাই না? চলো এবার আর একটা আলোচনা করি। আজকে মুডটা ভালো আছে, আজকে ফ্রেশ আছি আর কি, অনেকদিন পরে সুস্থও রয়েছি। আজ বাড়ির কাছে আরশিনগর, অনেকেই বলেছে এতে বাউল সাধনার কি তত্ত্ব, বা বাড়ির কাছে আরশিনগরের আসল পড়শিকে, কবি কেন তার দর্শন পেতে উদ্গ্রীব, এই আলোচনাটা শুনলে তোমরা বুঝতে পারবে। বাউলরা ঈশ্বর, আল্লাহ, গড কিছুই বলেন না, তারা তার আরাধ্য উপাস্য দেবতাকে, আমি যেমন বলি ভগবান, রবীন্দ্রনাথ বলেছেন ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে, আমার খ্রিস্টান ছাত্ররা বলে যে গড, আমার মুসলমান ভাইরা বন্ধুরা বলে আল্লাহ। তো যারা বাউল তারা বলেন ঈশ্বর, আল্লাহ, গড নয়, এটা হচ্ছে মনের মানুষ। ক্লিয়ার? তিনি কোথায় থাকেন? আমি বলি মন্দিরে।
আমার ছাত্ররা আলাউদ্দিন, আলমগীর, ওরা বলে মসজিদে। আমার রোজি, ওরা বলে যে গির্জাতে। কিন্তু বাউলরা বলেন ঈশ্বর অর্থাৎ মনের মানুষ থাকে মনের মধ্যে, তাকে খোঁজার নামই হলো জীবন। তাই বাউলরা কখনো কখনো বলেন খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, আমি কেমনে খুঁজে পাবো তারে আমার মনের মানুষে, এরকম কথা বলেন। যাই হোক, সে প্রসঙ্গে নয়। কবি বলছেন আমার বাড়ির কাছে একটা গ্রাম আছে নাম আরশিনগর, সেখানে আমার এক প্রতিবেশী থাকে, আমি তার দেখা পেতে ব্যাকুল, কিন্তু আমি যেতে পারি না, সেটা খুব জলে ঘেরা একটা খুব দুর্গম জায়গা। সেই পড়শির বাড়ি। আমরা দুজনে এক জায়গায় থাকলেও আমাদের মধ্যে অনেক ব্যবধান। আর আমার পড়শির চেহারা, হাত পা মাথা কিচ্ছু। এটার মাধ্যমে উনি বলতে চেয়েছেন আমার শরীরের মধ্যে, আমার হৃদয়ে আমার মনের মানুষ আছে, কিন্তু আমি তার দর্শন পাই না। আমি তার বারবার দেখা পেতে চাই, কিন্তু পাই না, কারণ আমার মনটা লোভ, লালসা, কাম, ক্রোধের জালে পরিবেষ্টিত। এটাকে ভেদ করে আমরা তার কাছে পৌঁছতে পারি না। তাই উনি বলছেন আহ, যে আমি কেমনে সে গায়ে যাই রে। এই যে যে জল, গ্রাম বেরিয়ে অগাধ পানি, গ্রামকে বেষ্টন করে গভীর জল, এটা মানে হচ্ছে আমাদের হৃদয়কে বেষ্টন করে আছে লোভ, লালসা, কাম, ক্রোধ। তাই এই সমুদ্রকে পার করে আমরা ঈশ্বরের দর্শনটা পাই না। শেষে উনি বলছেন আমার পড়শি নিরাকার, সে জলেও থাকে, শূন্যেও থাকে। আহ, আর আমরা দুজন এক দেহ থাকলেও লক্ষ যোজনের দূরত্ব। কেমন? এটা ছিল একটা আলোচনা। লাস্ট, না মাসিমা আর পালাবো না, বক্তা কি নিজের কথা রাখতে পেরেছিলেন? আহ, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। কথাটা কি কখন দিয়েছিলেন? গল্প কথক এটা লিখবে না, লিখবে গল্পের নায়ক। নিজেকে নিরঞ্জন পরিচয় দিই যামিনীর মায়ের কাছে বলেছিলেন যে যামিনীকে তিনি বিয়ে করবেন, বা যামিনীর মায়ের কাছে যামিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন না মাসিমা আর পালাবো না। এবার তুমি লেখো সে পালিয়েছিলেন না পালায়নি। এভাবে উত্তরগুলো প্র্যাকটিস করো। আজকের ভিডিওটা আশা করি এতদিন যত ভিডিও দিয়েছি সবচেয়ে ভালো হয়েছে। মানে গ্রাফিক্স নয়, ভিডিওটার বিষয়বস্তু, আলোচনা, সবকিছু তোমাদের কেমন লাগলো নিচে প্লিজ জানাও। আমায় কিছু বলতে চাও নিচে জানাও, আমায় গালিগালাজ করতে চাও নিচে জানাও। তোমার মতে ইউটিউবের সেরা চ্যানেল আমি বাদ দিয়ে কে সেটা নিচে জানাও। তোমার প্রিয় খাবারের নাম কি, তোমার প্রিয় খেলোয়াড়ের নাম কি, নিচে কমেন্ট করে জানাও। যা ইচ্ছে, 12-এ আমার কাছ থেকে কি কি ভিডিও পেতে চাও নিচে জানাও, কমেন্ট করে জানাও। তোমার মনে হয় আমার সঙ্গে একদিন দেখা করবে সেটাও জানাও। বা যদি মনে করো না আমি কমেন্ট টমেন্ট করবো না, আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাও, আমার হেল্পলাইন নাম্বার 9002222279, 900222229, 9005279। এই নাম্বারটাতে কল করো আমায়, বা আমায় হোয়াটসঅ্যাপ করো। কিন্তু একটা কথা, হোয়াটসঅ্যাপ যারা করবে তারা কিন্তু হোয়াটসঅ্যাপে কেউ বারবার কল করবে না, এটা কিন্তু যথেষ্ট অনেক ক্ষেত্রে সমস্যা আমায় পড়তে হয়। হয়তো পড়াচ্ছি একটা কল বেজে উঠলো, এই কারণে প্লিজ হোয়াটসঅ্যাপ কল করবে না, আমায় এমনি ফোন কল করো বা হোয়াটসঅ্যাপে এসএমএস করো। চাইলে আমার বাড়ি চলে এসো, উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর। নতুন একটা টুইটার অ্যাকাউন্ট খুলেছি তোমাদের জন্য, সম্রাট এক্সক্লুসিভ এই নামে টুইটারে খুঁজলে আমায় পেয়ে যাবে। টুইটারে আমায় ফলো করতে পারো, আমার পেজ সম্রাট এক্সক্লুসিভ এই নামে ফেসবুকে আছে, সেটাও দেখতে পারো। এমনকি আমার ফেসবুক প্রোফাইল সেটা সুদীপ্ত শিকদার, আমার ভালো নাম, এই নামে আছে, সেটাতেও তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো। সবাই ওয়াল আর ওয়েলকাম। আমি ব্যবসা করতে ইউটিউবে নেই, আমি তোমাদের জন্য ইউটিউবে আছি। তোমরা আমার সবচেয়ে বড় সম্পদ। ওই একটা ভিডিও দেখিয়ে 10 টাকা ইনকাম করার মতন দুর্দিন খারাপ সময় আমার আসেনি। ওই স্যারকে যদি কোনো কমেন্ট করো স্যার আমার আপনার ভিডিওটা ভালো লেগেছে, উনি তার রিপ্লাইয়ে থ্যাংক ইউ না, ঠিক আছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো বন্ধুদের। সারাদিন যদি ভিডিওই বানান, পড়েন কখন, পড়ানিকা কখন, এটাও মাথায় ঢোকে না। যাই হোক, আজকের এই ভিডিওটায় যদি কেউ কখনো মনে আঘাত পেয়ে থাকো, কারোর হৃদয় যদি চৌচির হয়ে থাকে, অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম। আর ওই যে যে একটা ভিডিও দেখলাম একটা মেয়ে কেমন ভাবে তাকাচ্ছে, তাকানোটা বেশ ভালো লেগেছে। আর সেটার প্রসঙ্গ আজকে দেখলে আমি ভিডিওতে বলেও দিলাম। আর একটা কথা, যাদের খুব আহ, আর্থিক অবস্থা খারাপ, এমন যদি কোনো স্টুডেন্ট তোমার জানা থেকে থাকে, ভাই থেকে থাকে, যারা শুধুমাত্র সামান্য অর্থের কারণে তাদের জীবনে প্রতিবন্ধকতা রয়েছে, আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করো। আমি সম্রাট অর্থ দিয়ে না পারি, যা শিক্ষা দিয়ে হোক বা অন্য যে কোনো উপায় হোক তাকে হেল্প করার চেষ্টা করব। এটা আমাদের মানবিক কর্তব্য। আমার দেখা দেখি যদি ওই স্যারও কাল থেকে এই কথাটা বলেন, বা অন্য ইউটিউবাররাও যারা ইউটিউবে ভিডিও দিচ্ছেন তারাও যদি বলেন যে আমরা তাদের পাশে থাকবো, তো সেটা হবে আমাদের সবচেয়ে বড় পাওনা। 11-এর
যেহেতু এটা লাস্ট ভিডিও, অনেক কথা বলতে ইচ্ছে করছে। 10 থেকে তোমাদের সঙ্গে আমার পরিচয়, অনেকে সদ্য 11-এ আমায় দেখছো, অনেকে 10-এ ক্লাস মাধ্যমিকের আগে আমার সঙ্গে কত যোগাযোগ করতে, মাধ্যমিক চলে গেছে, সেই মানুষগুলো কোনোদিন খোঁজও নাওনি, এসএমএসও করোনি। এই কষ্টগুলো বুকের মধ্যে লাগে, অনেকটা কষ্ট লাগে। এই কারণেই বারবার ভিডিও নিয়ে আসিনি। এই কারণেই দীর্ঘদিন ভেবেছিলাম থাক, কি লাভ এসব করে। কিন্তু তারপর তোমাদের মতো কয়েকজনের অনুপ্রেরণা, যারা প্রতিনিয়ত চেয়েছো না তুমি এসো, না তুমি এসো, তাদের জন্য আজকে এখানে এসেছি। তোমরা আমায় পরিচিতি দিয়েছো, তোমরা আমায় ভালোবাসা দিয়েছো, তোমরা আমায় খ্যাতি দিয়েছো। তোমাদের, তোমরা আমার নিজের মানুষ, তাই তোমাদের আমি ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাইছি না। শুধু একটা কথা বলবো, জীবনের কোনো প্রয়োজনে নিঃসন্দেহে নিঃসংকোচে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। সম্রাট এক্সক্লুসিভ কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটা তোমাদের নিজস্ব একটা সাইট, নিজস্ব সাইট তোমাদের। তো তোমরা বলছো তাহলে তোমার ভিডিও কেন দেখবো? একদম আমার ভিডিও তোমাদের দেখা লাগবে না। তোমাদেরও যদি কেউ ভালো অ্যাক্টিং করো, ভালো গান গাও, ভালো কোনো ভিডিও এডিট করতে পারো, বা ভালো কোনো বিষয় আছে যেগুলো করেছো, সবাইকে দেখাতে চাইছো, বা ভালো ছবি এঁকেছো, কবিতা লিখেছো, সেগুলো তুমি যদি চাও তোমার নাম সহ প্রকাশ করতে, তুমি আমায় সেগুলো হোয়াটসঅ্যাপ করে দিও। আমি আমার ফেসবুক পেজ আর এই ইউটিউবে তোমার নাম সহ, ছবি সহ পোস্ট করে দেবো, পশ্চিমবঙ্গের সবাই দেখবে। সবাই ভালো থেকো। আজকে তবে চলি, অনেক আলোচনা হলো। আর পরীক্ষার আগে শুভেচ্ছা, 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 এটুকুই জানাই তোমাদের, আর কিচ্ছু নয়। ভালো থেকো, সবাইকে ভালো রেখো। পাশের মানুষের হাতটাকে, প্রিয়জনদের হাতটাকে শক্ত করে সারা জীবন মাথা উঁচু করে পথ চলো।